মায়া বৃষ্টিতে ভিজে ভিজে বাসায় চলে আসে। ডোরবেল বাজাতে নীলিমা খান দরজা খুলে দেয়। মায়াকে একদম ভিজে গেছে দেখে নীলিমা খান মায়ার মাথায় হাত রেখে বলে, সরি মায়াপরি, আমি সবকিছু দেখেও প্রোটেক্ট করতে পারিনি রেহানকে অমন কাজ করতে বাধা দিতে। নীলিমা, ইটস ওকে খালামনি, তোমাকে সরি বলতে হবে না। নীলিমা খান বুঝতে পারে সকালের ব্যাপারটা নিয়ে মায়া আপসেট, তাই আর কিছু বলেনি। মায়া নিজের রুমে চলে যায়। রুমে গিয়ে সোজা ওয়াশরুমে গিয়ে ঝর্ণা ছেড়ে তার নিচে বসে অনেকক্ষণ কান্না করে। প্রায় 2 ঘন্টার মতো শাওয়ার নিয়ে বেরিয়ে আসে। মায়া আজকে ব্ল্যাক কালারের টপস তার সাথে রেড কালারের প্লাজো পরেছে, চুল ভিজা তাই ছেড়ে দিয়েছে। লাঞ্চের সময় হয়ে গেছে তাই নিচে এসে ডাইনিং টেবিলে বসে পড়ে। রেহান আজকে সাদা কালারের টি শার্ট তার সাথে সাদা জিন্স প্যান্ট, চুলগুলো স্পাইক করা। রেহান সিঁড়ি দিয়ে মায়া অপলক দৃষ্টিতে তাকিয়ে আছে। মায়া আরও একবার রেহানকে দেখে ক্রাশ খেল। মায়া রেহানের দিকে তাকিয়ে আছে বুঝতে পেরে মুচকি হাসে। মায়া রেহানের হাসি দেখে বুঝতে পারে রেহান কেন হাসছে, তাই চোখ নামিয়ে নেয়। রেহান এসে চেয়ার টেনে বসে পড়ে। নীলিমা খান আর রিফতি মিলে লাঞ্চ সার্ভ করে দেয়। রেহান হঠাৎ করে বলে ওঠে, মাম্মা এই মেয়েটি কি আমাদের সাথে বসে লাঞ্চ করবে নাকি? মায়ার দিকে তাকিয়ে, দাদা ভাই, মায়া আপু তো আমাদের সাথে বসে খাই, এতে অবাক হওয়ার কি আছে? রিফতি, অবাক হওয়ার বিষয় আছে, তাই হচ্ছি। আজকে ওই মায়াটা আমাদের সাথে বসে খাবে না। মায়ার দিকে রাগী দৃষ্টিতে তাকিয়ে, রেহান, তুমি এইসব কি স্টার্ট করেছে বলো তো? সকালে ও মায়ার সাথে রোডলি বিহেভ করেছ, এইসব কেন করতেছ রেহান? হুয়াই? রিফাত খান, আমি আর কিছু বলতে পারবো না, আজকে মায়া আমাদের সাথে একসাথে বসে খাবে না। দ্যাটস ইট। রেহান, তাহলে মায়া কোথায় বসে খাবে? নীলিমা, ফ্লোরে বসে খাবে, আমাদের সাথে ডাইনিং টেবিলে বসে খাবে না। রেহানের কথা শুনে সবাই বসা থেকে উঠে দাঁড়িয়ে যায়। মায়া এখনো বসে আছে। সবাই একসাথে বলে, হোয়াট দ্য? রেহান, বাড়াবাড়ি করার একটা লিমিট থাকে, তুমি দেখি সব লিমিট ক্রস করে ফেলো। মায়া ম্যাড সার্ভেন্ট না যে ও ফ্লোরে বসে খাবে। ম্যাড সার্ভেন্ট ও ফ্লোরে বসে খাই না, আর সে জায়গায় মায়া। কথা এক নিঃশ্বাসে বলে রিফাত খান। মায়া এইবার বসা থেকে উঠে দাঁড়ায়। মায়া হাত বলে, ব্যাস আঙ্কেল, তুমি চুপ যাও, এইবার আমি কিছু বলি। শুনেন মিস্টার রেহান খান, আমি কোনো কাজের লোক না যে ফ্লোরে বসে খাব। ভুলে যাবেন না আমি অ্যাডভোকেট সায়ন চৌধুরীর একমাত্র মেয়ে মায়া চৌধুরী। আমি মায়া চৌধুরী সবার সামনে বলতেছি, আমি আর কোনো দিনও আপনার সাথে একসাথে খেতে বসব না। ইটস মায়া চৌধুরীর প্রমিস। মাইন্ড ইট। মায়ার কথা শুনে রেহান মায়ার দিকে অবাক হয়ে তাকিয়ে আছে। মায়া কথাগুলো বলে উপরে চলে যাওয়ার সময়ে, মায়াপরি তুমি কিছু খাবে না? কাল রাত থেকে তো কিছু খাওনি। নীলিমা। মায়া পিছন ফিরে তাকিয়ে শুকনো হাসি দিয়ে বলে, না খালামনি, আমার পেট ভরে গেছে। মায়া নিজের রুমে চলে যায়, দরজা অফ করে ঘুমিয়ে পড়ে। দিলি তো মায়াপরীকে রাগিয়ে তোর আসার কথা শুনে গত রাত থেকে মেয়েটি খুশিতে কিছু খাইনি। নীলিমা, মাম্মা বাদ দাও, দাদাভাই লন্ডন থেকে এসেছে, ও অনেক বদলে গেছে, ও আর আগের দাদাভাই ভাই নাই মাম্মা। রিফতি। রেহান আর কারো কথায় কিছু বলেনি, লাঞ্চ শেষ করে নিজের রুমে চলে যায়। রাত 11টা বাজে 20 মিনিট। সবাই ডিনার করে ঘুমিয়ে পড়ে। মায়াকে অনেক ডাকাডাকি করার পরেও মায়া ডিনার করতে যায়নি, ঠায় নিজের রুমে শুয়েছিল।
মায়ার হঠাৎ ঘুম ভেঙে যায়, ওর মনে হচ্ছে ওকে কেউ অনেকক্ষণ যাবৎ এক ধ্যানে চেয়ে আছে। মায়া চোখ খুলতে দেখে রেহান সোফায় পায়ের উপর পা দিয়ে বসে আছে। মায়া শুয়া থেকে ওঠে বলে, হোয়াটস হ্যাপেন মিস্টার রেহান খান? আমার রুমে আপনি করতেছেন, তাও আবার এত রাতে? রেহান সোফা থেকে উঠে মায়াকে বেডের সাথে চেপে ধরে। সমস্যা কি তোর? তুই নাকি গতকাল রাত থেকে কিছু খাসনি, আর দুপুরে এত রাগ কাকে দেখালি? দাঁতে দাঁত চেপে, তাতে আপনার প্রবলেম কোথায়? আমি খেলাম কি খেলাম না সেটা আমার ব্যাপার, আপনাকে ইন্টারফেয়ার করতে কে বলেছে? রেহান কয় ধাক্কা দিয়ে, আমার অনেক প্রবলেম। লিসেন মিস্টার রেহান খান, আমার কোনো ব্যাপারে আপনি ইন্টারফেয়ার না করলে হ্যাপি হব। আর আপনার লজ্জা করে না এত রাতে একটা মেয়ের রুমে এসে এমন বিহেভ করতেছেন, তাও আবার তার পারমিশন ছাড়া? রেগে রেহান এইবার প্রচণ্ড রেগে যায়। মায়াকে বেড থেকে তুলে দেয়ালের সাথে চেপে ধরে। কি বললি তুই? তোর রুমে আসতে হলে আমাকে, এই রেহানকে, তোর পারমিশন নিতে হবে? হাউ ফানি! অবভিয়াসলি নিতে হবে। আপনার রুমে যেতে হলে আমাকে যেমন আপনার পারমিশন নিতে, ঠিক সেভাবে আপনাকেও আমার রুমে আসতে পারমিশন নিতে হবে। মায়া, ভুলে যাস না এটা আমার বাসা। আমি ভুলে যাইনি মিস্টার রেহান খান যে এটা আপনার বাসা, বাট যেহেতু আমি এই রুমে থাকি, নিশ্চয় এটা এখন আমার রুম। এম আই রাইট মিস্টার খান? রেহান আর কিছু বলেনি, মায়াকে জোরে করে খাইয়ে দিতে বলে ঘুমিয়ে পড়তে। রুম থেকে বের হওয়ার আগে রেহান বলে যায়, আজকে এই বিহেভটার জন্য তোকে পানিশমেন্ট পেতে হবে। মায়া দরজা লক করে কাঁদতে কাঁদতে ঘুমিয়ে পড়ে। সকাল 9টা। মায়া ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে কলেজ চলে আসে। কলেজ এসে নেশাকে নিয়ে ক্যান্টিনে যায়। মায়া নেশাকে নিয়ে একটা টেবিল বসে বার্গার, স্যান্ডউইচ আর কোকের অর্ডার দেয়। আচমকা একটা ছেলে এসে মায়ার পাশে বসে, হাই মায়া বেবি, কেমন আছো আপনি? আপনাকে না বলেছি আমার পিছনে ঘোরাঘুরি করবেন না? ছেলেটি হু হা করে হাসতে শুরু করে দেয়। ক্যান্টিনের সবাই ছেলেটার দিকে তাকিয়ে আছে। মায়া বেবি, আমি তোমার পিছনে আমি ঘোরাঘুরি না করলে কে করবে বলো তো? নিলয় আহমেদ। রেহান লন্ডন চলে যাওয়ার পর থেকে নিলয় আহমেদ মায়া যে ডিস্টার্ব করে, অবশ্য মায়া পাত্তা দেয় না। অনেকটা বিরক্ত নিয়ে, আমি আপনাকে আর কতবার বলবো বলুন তো? আমি আপনাকে ভালোবাসি না মায়া, বাট আমি তো তোমাকে ভালোবাসি মায়া বেবি, এন্ড আই স্টিল লাভ ইউ। বাঁকা হেসে, লাভ লাভ মাই ফুট। লিসেন নিলয় আহমেদ, ভালোয় ভালোয় বলছি, আমার পিছন ঘোরা অফ করুন, না হয় আপনার কপালে দুঃখ আছে মায়া। আমি তো তোমার চোখে আমার নিজের সর্বনাশ দেখিছে। চোখ মেরে, ইউ জাস্ট শাট আপ। দাঁতে দাঁত চেপে মায়া হন হন করে ক্যান্টিন থেকে বেরিয়ে যায়। আরে মায়া বেবি, না খেয়ে কোথায় যাচ্ছ? নিলয় আহমেদ। মায়া নিলয় এর কোনো কথা না শুনে চলে যায়। হেই ইউ, তোমার ফ্রেন্ড না খেয়ে চলে গেল আর তুমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি দেখছ? রেগে নেশা নিলয়ের দিকে তাকিয়ে শুকনো ঢোক গিলছে। নিলয়ের চোখ অসম্ভব লালা হয়ে আছে। আমার দিকে তাকিয়ে আছো কেন? কথাগুলো আমি তোমাকে বলছি। যাও নিজের ফ্রেন্ডকে ক্যান্টিনে নিয়ে আসো, আমি এখন যাচ্ছি। এসে যাতে শুনি আমার মায়া বেবি খেয়েছে। গট ইট। রেহান নেশাকে কথাগুলো বলে ক্যান্টিন থেকে বেরিয়ে যায়। অন্যদিকে আরেকজন ক্যান্টিনের দরজার সামনে দাঁড়িয়ে রাগে ফোঁস করতেছে। সে আর কেউ না, রেহান। মায়া ব্রেকফাস্ট না করে কলেজ চলে এসেছে শুনে রেহানও কলেজ চলে আসে। এসে দেখে এইসব কাণ্ড।
রাগে রেহানের মাথায় রক্ত চেপে গিয়েছে। কলেজ থেকে বেরিয়ে আসার পথে রেহানের, লিজা আর মিথিলার সাথে দেখা হয়। এই রেহান। মিথিলা নিজের নামটা শুনে দাঁড়িয়ে যায়, পিছন দিকে ঘুরে তাকাতে দেখে লিজা আর মিথিলা দাঁড়িয়ে আছে। রেহান তাদের কাছে যায়। কিরে তোরা কেমন আছিস? একটু হেসে, আমরা তো ভালোই আছি। তুই কেমন আছিস? লন্ডন গিয়ে তো আমাদের ভুলেই গেছিস। না কোনো টেক্সট করেছিস না কোনো কল। মিথিলা না রে, তোদেরকে ভুলব কি করে? ছোটবেলা থেকে তোদের সাথে পরিচয়, রেহান। সেটা আমাদের জানা হয়ে গেছে রেহান, আর বলতে হবে না। লিজা আরও কিছুক্ষণ কথা বলার পর রেহান বলে, আচ্ছা চল আমরা কোনো রেস্টুরেন্ট বা কফি শপে গিয়ে বসে আড্ডা দিই। প্রপোজালটা মন্দ নাকি বলিস লিজা? মিথিলা ঠিক বলেছিস। চল রেহান যাওয়া যাক। দেন ওরা তিনজনে একটা কফি শপে যায়। তোরা তোদের ফেভারিট ফুড অর্ডার কর, বিল আমি পেমেন্ট করব। রেহান, লিজা, মিথিলা দুইজনে ওয়েটারকে ডেকে তাদের পছন্দের খাবার অর্ডার দেয়। অনেক বিষয় নিয়ে গল্প করতে করতে এক পর্যায়ে রেহান ফাহাদের কথা আশকো করে। আচ্ছা ফাহাদের কি খবর? আরে ফাহাদ এখন কি করে? রেহান ফাহাদের কথা আশকো করাতে লিজা 2 বছর আগে ঘটনা রেহানকে বলে। রেহান একবার ও রাফির কথা আশকো করেনি, তাই লিজা কিছু বলেনি রাফির ব্যাপারে। মায়া আগে লিজাকে বারণ করে দিয়েছিল লিজাকে যাতে রাফি আর আনিতার বিয়ের ব্যাপারে রেহানকে কিছু না বলে। মায়া যেহেতু রেহানকে সত্যিটা জানানোর জন্য অনেক ট্রাই করেছে, কিন্তু রেহান তাকে বলার সুযোগ দেয় নাই, তাই মায়া আর রেহানকে কিছু জানাতে চায় না। বেলা 12টা। মায়া ক্লাস শেষ করে নেশাকে নিয়ে রাস্তার ধারে বসে ফুসকা খাচ্ছে। হুট করে কোথা থেকে নিলয় এসে মায়ার হাত থেকে ফুসকার প্লেটটা নিয়ে ফেলে আর হাতের ইশারায় নেশাকে চলে যেতে বলে। নেশা নিলয়ের হাতের ইশারা পেয়ে মায়াকে কিছু না বলে পিছন থেকে চলে যায়। হাউ ডেয়ার ইউ! আপনার সাহস কি করে হয়? মায়া চৌধুরীর হাত থেকে খাবার কেড়ে নেন রেগে। ওমা, এতে আবার সাহস লাগে নাকি? মায়া বেবি হেসে। মায়া তো রেগে বোম। এই নেশা এইখান থেকে চলতো কথাটা বলে পিছন ফিরে তাকাতে দেখে নেশা নেই, এইবার আরও রেগে যায়। নিলয় মায়ার রাগ দেখে মুখ চেপে হাসছে। এই আপনি হাসছেন কেন? তোমার কাণ্ড দেখে হাসছি মায়া বেবি। মায়া এইবার প্রচণ্ডভাবে রেগে যায়। রাগের ছোটে ব্যাগ নিয়ে হনহন করে হাঁটা শুরু করে। নিলয় মায়ার পিছু পিছু আসছে। মায়া দাঁড়িয়ে বলে, এই যে মিস্টার, আপনি আমাকে ফলো করছেন কেন? আমি আবার তোমাকে ফলো করলাম কখন? আমি তো পাবলিক রোডে হাঁটছি। উফ, আপনার সাথে কথা বলাই এক্সট্রা একটা ঝামেলা। মায়া অনেকটা পথ হেঁটে চলেছে, তার সাথে নিলয়ও। নিলয়কে নিজের পিছু পিছু আসতে দেখে মায়া একটা রিকশা দাঁড় করিয়ে রিকশায় উঠে চলে যায়। নিলয় পিছন থেকে রিকশাওয়ালাকে বলে, মামা, আমার মায়া বেবিকে সাবধানে তার বাসায় পৌঁছে দিও, ওর যদি কোনো অসুবিধা হয় তাহলে তোমার কপালে খুব দুঃখ আছে। মায়া চলে যায়। নিলয় রাস্তায় দাঁড়িয়ে আছে। মায়া বেবি আর কতদিন আমাকে ইগনোর করবে? একদিন আমাকে তোমায় ভালোবাসতে হবেই। বাঁকা হেসে। দুপুর গড়িয়ে বিকাল, বিকাল গড়িয়ে সন্ধ্যা। রেহান এখনো বাসায় আসেনি। নীলিমা খান, রিফাত খান, রিফতি সবাই মিলে রেহানের সাথে কন্ট্যাক্ট করার জন্য অনেক ট্রাই করে, বাট রেহানের মোবাইল সুইচ অফ। মায়া এইবার একটু টেনশনে পড়ে যায়। রাত 11টা, সবাই ডিনার করে যে যার মতো ঘুমিয়ে পড়ে। রেহান এখনো বাসায় ফিরেনি।
সবাই ঘুমের দেশে পাড়ি দিয়েছে, শুধু একজোড়া চোখ এখনো সজাগ আছে, সে চোখ জোড়ায় ঘুমের লেশমাত্র নেই। হ্যাঁ, মায়া, সে এখনও ঘুমায়নি, অপেক্ষা করছে কখন রেহান আসবে। মায়া নিজেকে চেঞ্জ করার চেষ্টা করছে, ততবারই রেহানের মাই পড়ে যাচ্ছে। সারাদিন নিজের সাথে যুদ্ধ করে রাতের বেলায় ক্লান্ত হয়ে পড়ে, রাতের বেলা আর নিজের সাথে নিজে পেরে ওঠে না। মায়ার ধ্যান ভেঙে বাস্তব জগতে ফিরে আসে কলিং বেলের সাউন্ডে। মায়া দৌড়ে গিয়ে দরজা খুলতে দেখে রেহান ঠিকমতো দাঁড়াতে পারছে না। রেহানের শরীর দেখে বাজে গন্ধ আসছে। মায়া গন্ধ শুকে বোঝে যায় রেহান আজকে ড্রিঙ্ক করেছে। রেহান লিজা আর মিথিলাকে বিদায় জানিয়ে আসার সময় দেখে মায়া রাস্তায় দাঁড়িয়ে কথা বলছে। রেহান এইসব দেখে রেগে গিয়ে নিজে গাড়ি ড্রাইভ করে একটা ভাড়ে যায়, ওখানে বসে ড্রিঙ্ক করে। আপনি কবে থেকে ড্রিঙ্ক করা শুরু করেছে? ছি মিস্টার খান, আপনি এতটা খারাপ হয়ে গেছেন আমার ভাবতেই অবাক লাগে। রেহানের দিকে তাকাতে দেখে রেহান পড়ে যাচ্ছে। রেহান পড়ে যাওয়ার আগে রেহানকে ধরে ফেলে। মায়া দরজাটা লক করে। রেহানের এক হাত মায়ার কাঁধে দিয়ে কোনো রকমে রেহানের রুমে নিয়ে যায়। রেহান নেশার ঘোরে সকালের কথাগুলো বলতে থাকে। রেহান এতটাই ড্রয়িং করেছে যে যার কথা স্পষ্ট বোঝ যাচ্ছে না। মায়া একটা গ্লাসে লেবু পানি নিয়ে আসে। তার রেহানকে খাওয়ানোর আগে তার মুখ থেকে একটা কথা শুনতে পাই, মায়া আমি তোকে। বাকিটা আর শুনতে ফেল না। মায়া রেহানকে লেবু পানি খাইয়ে দিয়ে রেহানকে বেডে শুয়ে দিয়ে গায়ে একটা চাদর টেনে দিয়ে রুম থেকে বেরিয়ে যায়। রাত 2টা। মায়া ছাদের রিলিং ধরে দাঁড়িয়ে দূরে আকাশপানে তাকিয়ে আছে। আচমকা মায়ার মুখ থেকে বেরিয়ে আসে, রেহান ভাইয়া তুমি আদৌ ভালোবাসো কি আমায়? রাত 3টায় রেহানের ঘুম ভেঙে যায়। বিছানা থেকে উঠে পানি খেতে গিয়ে দেখে রুমে পানি নেই। রেহানের মেজাজ খারাপ হয়ে যায়, কোনো রকম বসা থেকে উঠে দাঁড়ায়। মাথা এখনো ভার হয়ে আছে। আস্তে আস্তে হেঁটে নিচে গিয়ে পানি নিয়ে আসার সময় মায়ার রুমে দিকে চোখ যায়। মায়ার রুমে এখনো লাইট জ্বলছে। রেহান খুব সাবধানের সাথে মায়ার এগিয়ে যায়। রুমে গিয়ে দেখে মায়া নেই, বেলকনিতে গিয়ে দেখে মায়া সেখানেও নেয়। রেহান রেগে যায়। এত রাতবিরেত মায়া গেল কোথায়? এর কি কোনো বুদ্ধি শুদ্ধি হবে? রেহানের হঠাৎ ছাদে কথা আসতে রেহান ছাদে চলে যায়। মায়া এখনো ছাদের রিলিং ধরে আকাশের দিকে তাকিয়ে আছে। রেহান দ্রুত পায়ে এগিয়ে মায়া পিছনে দাঁড়ায়। মায়ার কাঁধে হাত দিতেই মায়া চমকে উঠে পিছন দিকে তাকায়। এ কি, আপনি এই সময় ছাদে কেন এসেছেন? তুই এত রাতে ছাদে কেন আসছিস? মায়ার রেহানের কথায় আকাশের দিকে তাকায়। রেহান মায়ার দিকে তাকিয়ে দেখে মায়া আকাশের দিকে তাকিয়ে আছে। মায়া ছেলেটা কে? মায়া অবাক হয়ে রেহানের দিকে তাকায়। কোনো ছেলে? ন্যাকামো করছিস? রাস্তায় দাঁড়িয়ে যে ছেলের সাথে কথা বলছিলি ওই ছেলেটা কে? তোর কে হয়? আমার যে হোক না কেন তাতে আপনার কি? আমি কার সাথে রাস্তায় দাঁড়িয়ে কথা বললাম না বসে কথা বললাম তাতে আপনার কি এসে যায়? আপনি আমাকে নিয়ে এত মাথা ঘামাচ্ছে কেন? রেহান এইবার রেগে যায়। চোখ দুইটা অসম্ভব রকম লাল হয়ে গেছে। মায়ার দুহাতের বাহু খুব শক্ত করে চেপে ধরে। আমার অনেক কিছু এসে যায়। ছাড়ুন, আমার হাতে লাগছে। আপনার কি এসে যায়? হ্যাঁ, আমার ব্যাপারে ইন্টারফেয়ার করা অফ করুন মিস্টার খান। 1000 বার তোর ব্যাপারে ইন্টারফেয়ার করব। বিকজ আমি তোকে। রেহান আর পরের শব্দটা মুখ থেকে বের করেনি। মায়া অবাক হয়ে রেহানের দিকে আছে।
আপনি আমাকে কি মিস্টার খান? কিছু না। তুই কি ভেবেছিস হ্যাঁ তুই আমার ফ্রেন্ড রাফিকে ঠকাবি আর আমি সেটা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখব? একটা কথা কান খুলে শুনে রাখো মায়া, তুই আর ওই ছেলেটার সাথে মিশবি না, কথাও বলবি না। ক্যারেক্টারলেস মেয়ে একটা। মায়া এতক্ষণ চুপ করে ছিল, রেহানে ক্যারেক্টারলেস কথাটা শুনে এইবার রেগে যায়। রেহানের মুখে ঠাস করে থাপ্পড় বসিয়ে দেয়। আমার ক্যারেক্টার নিয়ে কথা বলার রাইট আপনাকে কে দিয়েছে মিস্টার খান? আমার ক্যারেক্টার নিয়ে কথা বলার আপনি কে? চলে যান আমার চোখের সামনে থেকে, আর কখনো আমার সামনে আসবেন না। আপনার মতো লোকের মুখ আমি দেখতে চাই না। রেগে রেহান মায়ার হাত ছেড়ে দিয়ে ছাদ থেকে চলে যায়। মায়া ধপ করে নিচে বসে যায়। চিৎকার করে কান্না করতে থাকে। হঠাৎ নিচ থেকে এক অদ্ভুত হাসি শুনতে পাই মায়া। মায়া উঠে দাঁড়ায়। নিচের দিকে তাকাতে একটা ছায়াকে সরে যেতে দেখে। কে ওখানে? ছায়াটা ওখান থেকে সরে যায়। মুখের পিছনে অট্টহাসিতে মেতে উঠে একজন। হাসতে হাসতে বলে, মায়া তোমাদের জীবনে একটু একটু করে সর্বনাশের ঝড় ধেয়ে আসছে। তোমার আর রেহানের মাঝে আর দূরত্ব বাড়বে, আর সেটা করব আমি। আমার সাথে যা করেছো তার জন্য তোমাদেরকে পানিশমেন্ট পেতেই হবে। শয়তানি হেসে কেটে যায় 2টা মাস। এই 2 মাসে মায়া রেহানের সামনে একটা বারের জন্য আসেনি। ভুল করে যদি ও চলে আসে রেহানকে এড়িয়ে যেত। দুইজনে একই ছাদের নিচে, তবুও দুজনের মাঝে একটা দেয়াল দাঁড়িয়ে আছে। অন্যদিকে মুখের পিছনে থাকা লোকটা মায়া আর নিলয়ের সাথে অনেক রকমের ছবি রেহানকে প্রতিনিয়ত রেহানকে পাঠায়। রেহান এইসব দেখেও চুপ করে থাকে। মায়া কলেজের ক্লাস শেষ করে বাসায় আসার সময় রাস্তায় নিলয় মায়ার রাস্তা আটকে দাঁড়ায়। মায়া বেবি, আর কত আমাকে ইগনোর করবে বলো তো? তোমার ভালোবাসা পেতে আমাকে আর কত ওয়েট করতে হবে? আমি আপনাকে আগেই বলেছি, আমি আপনাকে কখনো ভালোবাসতে পারবো না। কেন মায়া বেবি? আমি কি দেখতে এতটাই খারাপ যে আমাকে ভালোবাসা যায় না? মুখ গুমোরা করে। বিকজ আমি অন্য কাউকে ভালোবাসি, আর আমার মনে শুধু তার জন্য ভালোবাসা বরাদ্দ। কে সে হতভাগা যে আমার ভালোবাসার মধ্যে ভাগ বসাচ্ছে? তুমি শুধু তার নামটা বলো তাকে, আমি মেরে পুঁতে ফেলব। সেটা জেনে আপনার কাজ নেই। আমার সামনে থেকে সরে যান, আমাকে বাসায় যেতে হবে, অনেক লেট হয়ে গেছে। আগে সে ছেলেটার নাম বলো, দেন যেতে দিব। লিসেন, আপনি খুব বাড়াবাড়ি করছেন। সরুন আমার সামনে থেকে। বাড়াবাড়ি দেখলে কি মায়া বেবি? তুমি যদি এখন এই মুহূর্তে ছেলেটার নাম না বলো তাহলে আরো বাড়াবাড়ি শুরু করব। কেউ রাস্তার অপর প্রান্ত থেকে জোরে মায়া বলে ডেকে ওঠে। মায়া তাকাতে দেখে আনিতা আর রাফি। নিলয় রাফিকে দেখে তাড়াতাড়ি চলে যায়। মায়া আনিতার কাছে যায়। আনু শাকচুন্নি কেমন আছিস? মুচকি হেসে। মায়ার, তুই আমাকে শাকচুন্নি বলা কখন বন্ধ করবি বলতো? ঠোঁট উল্টে। যতদিন বেঁচে থাকব ততদিন তোকে শাকচুন্নি বলে ডাকব, দাঁত কেলিয়ে। মায়া রাফির দিকে তাকিয়ে রাফিকে আশকো করে। কেমন আছো রাফি জিজু? বেশ ভালো। তুমি কেমন আছো? আমিও বেশ ভালোই আছি। তা তোমরা কোথায় যাচ্ছ? ডক্টরের কাছে যাচ্ছি। রাফি, ডক্টরের কাছে কেন যাচ্ছ? আনু, তুই ঠিক আছিস তো? আনিতার গায়ে হাত দিয়ে। আরে আরে, আমার কিছু হয়নি। তাহলে ডক্টরের কাছে কেন যাচ্ছিস? রাফি মুচকি হেসে বলে, আনিতা প্রেগন্যান্ট, তাই তাকে ডক্টরের কাছে চেক আপ করতে যাচ্ছে।
মায়া রাফির কথা শুনে লাফিয়ে ওঠে। কি? আমি মিমি হব? তুই মিমি হবি। মায়া আর দাঁড়িয়ে না থেকে আনিতা আর রাফিকে নিয়ে ডক্টরের কাছে চলে যায়। 40 মিনিট পর আনিতা চেক আপ রুমে। মায়া আর রাফি বাহিরে একটা বেঞ্চে বসে আছে। কেউ একজন দূর থেকে তাদের ছবি তুলে। মায়া সেদিকে তাকাতে দেখে কেউ তাদের ছবি তুলছে। মায়া বসা থেকে উঠে দাঁড়ায়। ছেলেটি দৌড়ে চলে যায়। দুর্ভাগ্যবশত ছেলেটি মুখোশ পরা ছিল, তাই মায়া ছেলেটিকে দেখিতে পায়নি। আনিতা চেক আপ রুম থেকে বেরিয়ে আসে। মায়া, রাফি, আনিতা 3 জনে ডক্টরের চেম্বারে যায়। ডক্টর কেমন দেখলেন? রাফি: টেনশন করার কিছু নেই, বেবি এন্ড মা 2 জনে সুস্থ আছে। শুধু একটু সাবধানে রাখবেন আর খাওয়া দাওয়া ঠিক মতো করবেন, তাহলে বেবি সুস্থ থাকে। ওকে ডক্টর। থ্যাংক ইউ সো মাচ, রাফি। মাই প্লেজার। দেন 3 জনে চেম্বার থেকে বেরিয়ে যায়। রাফি মায়া আর আনিতাকে নিয়ে একটা রেস্টুরেন্ট যায়। মায়া: ছেলেটা কে ছিল? আর আমাদের ছবি বা কেন তুলেছিল? আমি কিছু জানি না রাফি। তারপর মায়া 2 মাস আগে রাতের কথা সব খুলে। রাফি: ব্যাপারটা কেমন জানি সন্দেহজনক। মায়া: আমার মনে হচ্ছে এতে ফাহাদের কোনো হাত আছে। রাফি: বাট সেটা কি করে পসিবল? ফাহাদ ভাইয়া তো পুলিশ কাস্টাডিতে। সবই পসিবল। মায়া: রাফি: কিভাবে? মায়া: তোমাকে একটা কথা বলা হয়নি। ফাহাদের একটা ভাই আছে, আমাদের কলেজে পড়ে। রাফি: হোয়াট? কি বলছো এটা? ঠিকই বলছি। মেবি তুমি তাকে চিনো। রাফি: কি বলছোটা কি? আমি ফাহাদ ভাইয়ার ভাইকে চিনি। আমি তো জানতামই না ফাহাদ ভাইয়া একটা ভাই আছে এন্ড সে আমাদেরই কলেজে পড়ে। হাউ ইজ পসিবল? ফাহাদের ভাইয়ের নাম নিলয় আহমেদ। মায়া নিলয়ের নামটা শুনে শকট খাই। রাফি আবারও বলে, আনিতা যখন তোমাকে ডাকছিল তখন আমি তোমাকে নিলয়ের ভাইয়ার সাথে দেখেছিলাম। নিলয় ভাইয়া হয়তো ভেবেছে আমি তাকে দেখিনি, তাই তাড়াতাড়ি মুখ লুকিয়ে চলে গেছে। বাট সে তো জানে না আমি তাকে দেখে নিয়েছি। মায়া এইবার 2-এ 2-এ 4 মিলিয়ে ফেলে। রেহানের লন্ডন চলে যাওয়ার পর ফাহাদকে পুলিশে দিয়ে দেওয়া, হঠাৎ করে নিলয়ের আগমন, মায়াকে ডিস্টার্ব করা, তাকে ভালোবাসি বলা, সবই ফাহাদ আর নিলয়ের প্ল্যান ছিল। তারপর থেকে মায়া নিলয়ের সাথে আরও বাজে বিহেভ শুরু করে। কেটে যায় আরও একটা মাস। রেহানের সাথে একটা শপিং মলে রাফির দেখা হয়, সাথে আনিতাও ছিল। রাফি, আনিতা তাদের বেবির জন্য কিছু খেলনা কিনতে এসেছিল। কিরে রাফি মায়াকে ছেড়ে দিয়ে বুঝি এইবার এই মেয়েটাকে ধরেছিস? আনিতার দিকে তাকিয়ে রাফি রেহানের কথা শুনে অবাক হয়ে যায়। তোকে মায়া কিছু বলেনি? রাফি: না, মায়া আমাকে আর কি বলবে? এটা বলে রেহান চলে যেতে নিলে। রেহান: তোর সাথে আমার কিছু কথা। রাফি: বাট তোর সাথে আমার মার কোনো কথা নেই। রেহান: ভাইয়া আপনার সাথে আমার আর রাফি অনেক কথা আছে। আনিতা: বাট আমার তো তোমাদের 2 জনের সাথে কোনো কথা নেই। রেহান: প্লিজ আমার কথাগুলো শুন, আমাদের মাঝে অনেক ভুল বোঝাবুঝি হয়েছে। অনেক কষ্টে রাফি রেহানকে নিয়ে শপিং মলের একটা কফি শপে গিয়ে বসে। কি বলবি তাড়াতাড়ি বল, আমার হাতে টাইম নেই। রেহান: রাফি প্রথম থেকে রেহানকে সবকিছু খুলে বলে আনিতার সাথে পরিচয় করিয়ে দেয়। এন্ড এই সবের পিছনে কে আছে সেটাও বলে। রেহান সবকিছু শুনে স্তব্ধ হয়ে যায়। কিছুক্ষণ চুপ থেকে বলে, তাহলে আমাকে এইসব আগে কিছু জানাইনি কেন?
কি করে জানাবে ভাইয়া? ও যতবারই আপনাকে সবকিছু জানানোর জন্য কল করেছে ততবারই আপনার ফোন সুইচ অফ পেয়েছে। আনিতা। রেহান এইবার একে একে সব বুঝে যায়। রেহান দৌড়ে ছুটে যায় মায়ার কাছে, বাট রেহানের বেড লাক। আজকেই নিলয় মায়াকে কিডন্যাপ করে নিয়ে যায়। মায়া কলেজ শেষ করে বাসায় আসার সময় নিলয় মায়াকে তুলে নিয়ে যায়। একটা গোডাউনে মায়াকে চেয়ারের সাথে বেঁধে রেখেছে। কি আর করব মায়া বেবি, তুমি তো সব জেনে গেছো, তাই এইভাবে তোমাকে কিডন্যাপ করতে হলো। অবশ্য এটা ছাড়া আর কোনো অপশনও ছিল না। বাঁকা হেসে। আপনি সবকিছু কি করে জানলেন? জিজ্ঞাসু হয়ে। মায়া, আই এম নট ফাহাদ আহমেদ, আই এম নিলয় আহমেদ। আমার চোখ অল টাইম তোমার উপরে ছিল। তুমি কখন কোথায় যাচ্ছ, কার সাথে কথা বলছো, কাকে কি বলছো, অল নিউজ আমার কাছে থাকত। ছি, আপনার লজ্জা করছে না? আপনার ভাই এমন জঘন্য কাজ করার পরেও আপনি তাকে সাপোর্ট করতেছেন? জাস্ট শাট আপ মায়া বেবি, আমার ভাইকে নিয়ে একটা কথাও বলবে না। আমার ভাই কোনো অন্যায় না করা শর্তেও তোমরা সবাই মিলে তাকে পুলিশে দিয়েছ। What? আপনার ভাই কোনো অন্যায় করেনি মানে কি? আপনার ভাই আমাদের সাথে এত বড় গেম খেলার পরেও আপনি বলছেন কোনো অন্যায় করেনি? কি করেছে কি আমার ভাই? তার মানে আপনি কিছুই জানেন না। মায়া ফাহাদের সব কুকর্মের কথা নিলয়কে জানায়। সব শুনে নিলয় মায়ার সামনে মাথা নিচু করে বসে আছে। আসলে ফাহাদ এতদিন নিলয়কে ভুল বুঝিয়েছে। বলেছে মায়া, লিজা, মিথিলা, রাফি এরা সবাই প্ল্যান করে ওকে ফাঁসিয়েছে। বিশেষ করে মায়ার কথা বেশি বলেছে। যেহেতু মায়া ফাহাদকে পুলিশে ধরিয়ে দিয়েছে। অন্যদিকে রেহান আর রাফি মায়াকে বাসায় খুঁজে না পেয়ে মায়ার মোবাইল ট্রেক করে গোডাউনে চলে আসে। রেহান মায়াকে বন্দী অবস্থায় দেখে দৌড়ে এসে নিলয়কে মারতে শুরু করে। রাফি এসে মায়ার হাতের বাঁধন খুলে দেয়। মায়া রেহানকে থামতে বলে, কি করছেন কি রেহান? নিলয়কে ছাড়ুন। না, ছাড়ব না। ওর সাহস কি করে হয় ও তোমাকে কিডন্যাপ করে এনে বেঁধে রাখে? নিলয়কে মারতে মারতে। অনার কোনো দোষ নেই রেহান। অনাকে ভুল বোঝানো হয়েছে এত দিন ধরে। রেহান, নিলয়কে ছেড়ে দেই। তোরা যখন সবকিছু জেনে গেছিস তাহলে তোদের আর বেঁচে থাকার কোনো চান্স নেই। মায়া, রেহান মরার জন্য তোরা প্রস্তুত তো? শয়তানি হেসে। সবাই পিছন দিকে তাকাতে দেখে ফাহাদ মায়ার দিকে পিস্তল তাক করে আছে। ফাহান আর কিছু না বলে মায়ার দিকে তাক করে শ্যুট করে দেই। রেহান মায়া বলে চিৎকার করে দৌড়ে মায়ার দিকে যায়। রেহান আসার আগে নিলয় মায়ার সামনে এসে দাঁড়ায়। নিলয়ের বুকের মাঝ বরাবর গুলি লাগে। নিলয় মাটিতে লুটিয়ে পড়ে। নিলয় মাটিতে লুটিয়ে পড়ার পর ফাহাদ দৌড়ে নিলয়ের কাছে আসে। রাফি, মায়া, রেহান তিনজন অবাক। নিলয় এটা কি করল? এই ভাইয়া, এটা তুই কি করলি? নিলয়কে জড়িয়ে ধরে। ভাই, যে অন্যায়টা করেছিস সেটা ঠিক করিসনি। কাপা কণ্ঠে। মায়া, রেহান, রাফি তিনজনই নিলয়ের কাছে বসে। নিলয়ের শরীর রক্ত দিয়ে ভিজে গেছে। প্লিজ নিলয়, আপনি কথা বলবেন না। মায়া, মায়া বেবি, আই এম রিয়েলি সরি। আমার জন্য তোমার আর রেহানের মাঝে অনেক ভুল বোঝাবুঝি হয়েছে। সরি মায়া বেবি, ফর গিভ মি। নিলয় সেন্সলেস হয়ে যায়। মায়া এইবার কেঁদে দেয়। ফাহাদ, রাফি, রেহান মিলে নিলয়কে হসপিটাল নিয়ে যায়। ইন দ্য হসপিটাল। ফাহাদ ডক্টরকে ডাকতে ডাকতে হসপিটালে ঢুকে। একজন ডক্টর এগিয়ে আসে। ওহ মাই গড!
নিলয় আহমেদের এই সিচুয়েশন হলো কিভাবে? ডক্টর ডক্টর আঙ্কেল ভাইয়াকে প্লিজ বাঁচান। ফাহাদ ফাহাদ কাম ডাউন, আমি নিলয়কে দেখছি, ওকে। দেন ডক্টর নিলয়কে ওটিতে নিয়ে যায়। ডক্টর নিলয়দের পরিচিত। ফাহান ধপ করে ফ্লোরে বসে যায়। রেহান এগিয়ে এসে ফাহাদের কাঁধে হাত রাখে। ফাহাদ রেহানের দিকে তাকায়। সরি দোস্ত, আমাকে ক্ষমা করে দে, আমার ভাইয়াকে বাঁচিয়ে দে প্লিজ। আমি মানছি আমি অন্যায় করেছি। ফাহাদ নিলয়ের জন্য পাগলের মতো কান্না করে। ফাহাদ নিলয় দুই ভাই একে অপরকে নিজেদের থেকে বেশি ভালোবাসে। রাফি, রেহান ফাহাদকে সান্ত্বনা দেয়। মায়া তাদের থেকে একটু দূরে দাঁড়িয়ে আছে। রেহান রাফিকে দেখতেছে আর ভাবতেছে কি থেকে কি হয়ে গেল। কিছুক্ষণ পর ডক্টর ওটি থেকে বেরিয়ে আসে। ফাহাদ দৌড়ে ডক্টরের কাছে। ডক্টর মুখ কালো হয়ে দেখে ফাহাদ ডক্টরকে আশকো করে। ডক্টর আঙ্কেল, আমার ভাইয়া কেমন আছে? ফাহাদ, নিলয়ের বডি থেকে প্রচুর ব্লাড বেরিয়ে গেছে। ওর ব্লাডের প্রয়োজন, এনি কষ্ট না হলে আমরা নিলয়কে বাঁচাতে পারব না। ডক্টর আঙ্কেল, আমার ভাওয়ার ব্লাড গ্রুপ সেম। ডক্টর একজন নার্সকে ডেকে বলে ফাহাদকে ব্লাড ডোনেট রুমে নিয়ে যেতে। 3 ঘন্টা পর ডক্টর ওটি থেকে বেরিয়ে সবাইকে বলে অপারেশন সাকসেসফুল। নিলয় এখন আউট অফ ডেঞ্জারাস। কিছুক্ষণ পর কেবিনে শিপট করা হবে। থ্যাংক ইউ সো মাচ ডক্টর আঙ্কেল। ফাহাদ, আমাকে থ্যাঙ্কস জানানোর প্রয়োজন নেই, এটা আমার ডিউটি। ফাহাদের মাথায় হাত রেখে কিছুক্ষণ পর নিলয়কে কেবিনে শিপট করা হয়। সবাই মিলে কেবিনে যায়। প্রায় 2 ঘন্টা পর নিলয়ের সেন্স আসে। ফাহাদ নিলয়ের পাশে বসে হাত ধরে কান্না করে। নিলয় ফাহাদের থেকে মুখ ঘুরিয়ে নেই। ভাইয়া, আই এম সরি, সব কিছু আমার জন্য হয়েছে। অ্যাকচুয়ালি আমি কিছু বুঝে উঠতে পারিনি। ভাইয়া, আমাকে ক্ষমা করে দে। নিলয় ফাহাদের হাত থেকে নিজের হাতটা ছাড়িয়ে নেই। মায়া এসে নিলয়ের পাশে দাঁড়ায়। এখন কেমন ফিল করছেন? মায়া, বেটার ফিল হচ্ছে। নিলয়, মায়া, রাফি, রেহান কিছুক্ষণ থেকে রাত 9টায় বাসায় চলে যায়। ফাহাদ নিলয়ের কাছে থেকে যায়। মায়া বাসায় এসে নিজের রুমে চলে যায়। রেহান অনেকবার মায়ার সাথে কথা বলতে চাই, মায়া কথা বলেনি। গাড়িতেও রেহান মায়াকে নানান কথা বলে কিন্তু কোনো কথা বলেনি। মায়া রুমে এসে শাওয়ার নেয়। শাওয়ার নিয়ে বেকনিতে চলে যায়। সোফায় বসে রাতের আকাশ দেখে। আকাশ দেখতে দেখতে কখন সোফায় বসে ঘুমিয়ে পড়ে মায়া নিজেও জানে না। পরের দিন সকালে মায়া, রেহান, নীলিমা, রিফাত, রিফতি সবাই মিলে ব্রেকফাস্ট করে। ব্রেকফাস্ট শেষ করে মায়া নিজের রুমে চলে যায়। একটা সাদা 3 পিস পরে, চোখে হালকা কাজল, চুলগুলো ছেড়ে দিয়ে রেডি হয়ে নেয় নিলয়কে দেখতে যাবে বলে। মায়া নেশা কেও বলে ওর সাথে যাওয়ার জন্য। মায়া নিজে নেমে আসে। রেহান মায়াকে বেরোতে দেখে আশকো করে। মায়া, তুই কি কোথায় যাচ্ছিস? দেখতেই তো পাচ্ছে। এটা আবার আশকো করা লাগে নাকি? কোথায় যাচ্ছিস? নিলয় যে দেখিতে যাচ্ছি। আর কিছু আশকো করার আছে? যদি থাকে তাহলে করে ফেলেন। আমিও তোর সাথে যাব। তুই 5 মিনিট ওয়েট কর, আমি রেডি হয়ে আসছি। তার কোনো প্রয়োজন নেই, আমার সাথে নেশা যাবে। ধন্যবাদ। মায়া একটা শুকনো হাসি দিয়ে বেরিয়ে যায়। বাসায় থেকে বেরিয়ে দেখে নেশা বাসার সামনে দাঁড়িয়ে আছে।
দেন মায়া আর নেশা একটা রিকশা করে হসপিটালের উদ্দেশ্য চলে যায়। মাঝ রাস্তায় রিকশা দাঁড় করাই। একটা ফুলের তোড়া কিনে নেয়। ইন দ্য হসপিটাল। মায়া, নেশা নিলয়ের কেবিনের সামনে দাঁড়ায়, দরজায় নক করে। ভিতরে আসব? মায়া। ফাহাদ মায়াকে ভিতরে আসতে বলে। মায়া আর নেশা ভিতরে গিয়ে দেখে ফাহাদ এখনো কান্না করতেছে, নিলয় অন্যদিকে মুখ ঘুরিয়ে শুয়ে আছে। নিলয় ফুলের তোড়াটা নেন, এটা আপনার জন্য। মায়া ফুলের তোড়াটা নিলয়ের দিকে এগিয়ে দেয়। নিলয় হাসি মুখে ফুলে তোড়াটা নেয়। কেমন আছেন নিলয় ভাইয়া? নেশা। ফাইন। তুমি? জি ভালো। মায়া ফাহাদের দিকে তাকিয়ে দেখে সে এখনো নিলয়ের দিকে তাকিয়ে কান্না করতেছে। মায়া বুঝতে পারে ফাহাদ নিলয়কে খুব ভালোবাসে। তাই সে ফাহাদের কাছে গিয়ে দাঁড়ায়। ফাহাদ মায়াকে তার পাশে দেখে, মায়া প্লিজ আমাকে মাফ করে দাও। আমি যা করেছি তার জন্য আমি শাস্তি পেয়ে গেছি। ভাইয়া আমার সাথে কথা বলছে, আমার উপর রাগ করে খাবার খাচ্ছে না, মেডিসিনও নিচ্ছে না। ভাইয়া আপনি আমার সাথে একটু বাহিরে চলুন, আপনার সাথে কিছু কথা আছে। মায়া। মায়া ফাহাদকে নিয়ে বাহিরে চলে যায়। নেশা নিলয়ের পাশে বসে থাকে। নেশা নিলয়কে মুখ গুমরা করে শুয়ে থাকতে দেখে নিলয়কে শোয়া তগেকে উঠিয়ে একটা বালিশের সাথে হেলান দিয়ে বাসায়। নেশা নিলয়কে এক একবার এক এক কথা বলে হাসায়। অন্যদিকে মায়া ফাহাদকে কেবিন থেকে বেরিয়ে একটু দূরে গিয়ে একটা বেঞ্চে বসে। ফাহাদ ভাইয়া, হিংসা একটা ভয়ঙ্কর জিনিস, যা কিনা একটা মানুষকে পুরোপুরি ধ্বংস করে দিতে সক্ষম। আপনি যে রাফি আর রেহান ভাইয়াকে হিংসে কিরে এত কিছু করলেন, তাতে আপনার কি লাভ হল? লাভের পরিবর্তে আপনি যাকে আপনার থেকে বেশি ভালোবাসেন তাকে আপনি হারিয়ে ফেলতে বসেছিলেন। জীবনে নিজের ভালোবাসার মানুষগুলোকে নিয়ে চলতে গেলে এই সব রাগ, হিংসে, বিদ্বেষ থেকে বিরত থাকুন, দেখবেন এই দুনিয়াতে আপনি খুব সুখী মানুষ। মায়ার সব কথাগুলো ফাহাদ মাথা নিচু করে শুনেছে। আই হোপ আমার কথাগুলো আমি আপনাকে বোঝাতে পেরেছি। ফাহাদ মাথা উঠিয়ে মায়ার দিকে তাকায়। ফাহাদের চোখ দুইটা চোখের পানি দিয়ে ভিজে গেছে। ফাহাদের মায়াকে কিছু বলার নেই। মায়ার প্রশ্নের উত্তরে শুধু মাথা নাড়িয়ে হুম বলে। আচ্ছা চলুন নিলয় ভাইয়া কাছে যায়, ওইখানে নেশা আর উনি একা আছে। মায়া আর ফাহাদ কেবিনে যায়। কেবিনে গিয়ে দেখে নেশা নিলয়কে জোকস শোনাচ্ছে আর নিলয় হাসছে। ফাহাদ নিজের ভাইয়ের হাসি দেখে নিজেও হেসে দেয়। মায়া নিলয়ের কাছে গিয়ে চোখ রাঙিয়ে বলে, কি ব্যাপার, আপনি খাবার খাননি কেন আর মেডিসিন নেননি কেন? নিলয় মায়ার কথা শুনে কাচুমাচু করে বলে, না এমনি খাইনি। খাবার খেয়ে নিবেন আর মেডিসিন নিয়ে নিবেন। আমি এখন যাচ্ছি, বাসায় গিয়ে কল দিব তখন যাতে শুনি আপনি খেয়ে নিয়েছেন। মায়া নিলয়কে কথাগুলো বলে নেশাকে বলে তার সাথে যাওয়ার জন্য। মায়া নিলয় ভাইয়ার কাছে আরো কিছুক্ষণ থাকি, তুই বরং যা। আর এমনিতে এখন আমাকে বাসায় গিয়ে বসে থাকতে হবে, তার চেয়ে আমি এখানে নিলয় ভাইয়ার সাথে থাকি। নেশা। মায়া ভ্রু কুঁচকে নেশা দিকে তাকায়। তারপর একটা মুচকি হাসি দিয়ে চলে যায়। ফাহাদ ভাইয়া আপনিও বরং বাসায় যান, বাসায় গিয়ে ফ্রেশ হয়ে আসুন, আমি নিলয় ভাইয়া কাছে আছি। ফাহাদও চলে যায়। তুমি গেলে না কেন? ভ্রু কুঁচকে নেশা নিলয়কে কিছু না বলে নিলয়কে খাইয়ে দেয়। খান ভিলা। মায়া বাসায় এসে দেখে রেহান বাসার সবকিছু ভাঙচুর করতেছে। মায়া সবকিছু না দেখার ভান করল। নিজের রুমে চলে যায়। 15 দিন পর
নেশার সেবায় নিলয় এখন অনেকটা সুস্থ। ফাহাদ ও নিজের ভুল বুঝতে পারে। অন্যদিকে মায়া রেহানকে প্রতিনিয়ত ইগনোর করে যাচ্ছে। রেহান যত মায়ার সাথে কথা বলে যায় মায়া ততবারই রেহানকে এড়িয়ে যায়। সকাল 10টা। মায়া নিজের রুমে বেকনিতে দাঁড়িয়ে আছে। মেঘগুলো কালো হয়ে আছে, যে কোনো মুহূর্তে বৃষ্টি নামবে। মায় আপন মনে কালো মেঘের ছোটাছুটি দেখছে। হঠাৎ মায়ার মোবাইল বেজে উঠে, মোবাইল হাতে নিয়ে দেখে রাফি কল করেছে। মায়া কল রিসিভ করতেছে। অপর প্রান্ত থেকে রাফি হেসে ভেসে আসে। কি ব্যাপার রাফি? মায়া। রাফি নিজের হাসি থামিয়ে জানায় তার আর আনিতার কোল আলো করে একটা ফুটফুটে মেয়ে এসেছে। কথাটা শুনে মায়ার খুশিতে লাফিয়ে ওঠে। রাফি কল কেটে দৌড়ে নিচে খালামণির কাছে। সেখানে সবাই ছিল। মায়া সবাইকে জানাই আনিতার মেয়ে হয়েছে আর সে মিমি। মায়ার হাসি দেখে রেহানও মনে মনে হাসে। আজ অনেক দিন পর মায়া হাসতেছে। কেটে যায় আরও 5টা দিন। আজ রাফির আর আনিতার মেয়ের নামকরণ অনুষ্ঠান। সবাই এসেছে। ফাহাদ, নিলয়, নেশা, রেহান, লিজা, মিথিলা, রেহানের বাবা মা, বোন। সাথে মায়ার বাবা মাও এসেছে। মায়া আরিশাকে কোলে নিয়ে দাঁড়িয়ে আছে। আনিতা আর রাফির মেয়ের নামকরণে নাম রাখা হয়েছে আরিশা। আজ অনেকদিন পর সবাই একসাথে হয়েছে। অনেক দিন পর মায়া মুখে হাসি ফুটে উঠেছে। রাতে সবাই খাওয়া দাওয়া করে, যে যার বাসায় চলে যায়। মায়ার বাবা মা আজকে রেহানদের বাসায় এসেছে। সকালেই চলে যাবে। সবাই বাসায় চলে আসে। রাত 3টায় মায়া ছাদে আসে। আজকে মায়ার মন অনেক ফুরফুরে। হাসি মুখে আকাশের ছাদ দেখেছে। মায়া আচমকা তার পাশে কাউকে অনুভব করে। পাশ ফিরে তাকাতে দেখে রেহান তার দিকে তাকিয়ে আছে। মায়া উঠে চলে যেতে নিলে রেহান মায়ার হাত ধরে ফেলে। আপনি আমার হাত ধরেছেন কেন? তোর হাত ধরতে বারণ আছে নাকি? এমা, আপনি এটা কি বলছেন? আমার মতো একটা ক্যারেক্টারলেস মেয়ের হাত ধরা আপনাকে ঠিক মানায় না। মায়া। মায়া, আমি ওই দিন কথাগুলো বলতে চাইনি। ওই কথাগুলো অভিমান করে বলেছি। তুই কেন সেটা বুঝিস না বলতো? না, আমি কিছু বুঝি না। মায়া রেহানের হাত থেকে নিজের হাতটা ছাড়িয়ে নিজের রুমে চলে যায়। রেহান একটা দীর্ঘ শ্বাস ফেলে ছাদে বসে থাকে। পরের দিন মায়া নিজের সব জিনিসপত্র একটা লাগেজে গুছিয়ে নিচে আসে। তার বাবা মা ও সোফায় বসে তার জন্য অপেক্ষা করতেছে। মায়ার হাতে লাগেজ দেখে খালাম্নি আশকো করে। মায়া, তোমার হাতে লাগেজ কেন? খালাম্নি, আমি কয়দিন নিজের বাসায় গিয়ে মাম্মি পাপ্পার কাছে থাকব। কিন্তু রেহান, নীলিমা, মাম্মা, মায়া আপুকে বাধা দিয়ে না। ওকে যেতে দাও, কয়দিন ঘুরে আসুক, ওর ভালো লাগবে। রিফতি, মায়া কোথাও যাবে না খালামি, ইভেন তোমাদের সাথে নাও। রেহান কথাগুলো বলতে বলতে উপর থেকে নেমে আসে। আমি কোথায় যাব না সেটা বলার আপনি কে? মায়া, তুই আজকে থেকে কোথায় যাবি আর কোথায় যাবি না সেটা আমি ঠিক করব। রেহান, হোয়াট দা? কি বলেছেন আর একবার বলুন তো, আমি ঠিক শুনতে পাইনি। মায়া, আমি বললাম তুই আজকে থেকে কোথায় যাবি আর কোথায় যাবি না সেটা আমি ঠিক করব, তোকে সেটা শুনতে হবে। মায়ার সামনে এগিয়ে এসে, লিসেন মিস্টার খান, আপনি মনে হয় ভুলে যাচ্ছেন আপনি আমার কেউ হন না, আমিও আপনার কেউ হয় না যে আমি আপনার কথা শুনে চলব। মায়া, কিছুদিন পর আমিও তো কেউ হব, তুইও আমার কেউ হবি। রেহান,
কি সব বলছেন আপনি? এমন মিনিংলেস কথা বলার মানে কি? মায়া। মায়ার বাবা মা আর রেহানের বাবা মা। রেহান আর মায়ার কথাগুলো শুনে মুখ টিপে হাসছে। মাম্মা পাপ্পা, খালামনি এন্ড আঙ্কেল। মায়াকে আমার মিনিংলেস কথাগুলোর একটু মানে বলে দাও তো। মায়ার দিকে তাকিয়ে। রেহানের কথা শুনে মায়া চোখ বড় বড় করে রেহানের দিকে তাকায়। রেহানের মা মায়ার কাছে এসে বলে, মায়া পরি, তোমার আর রেহানের আর 10 দিন পর বিয়ে, নীলিমা। হোয়াট? খালামনি তুমি এইসব কি বলছো? তোমার খালামনি একদম ঠিক কথা বলছে মায়া মামুনি, মায়ার মাম্মি। আমি কিন্তু কিছুই বুঝতে পারতেছি। কি হচ্ছে কি এইসব? দাঁড়া আশা তোর মেয়েকে সব বুঝিয়ে বলি। মায়াপরি যে দিন রেহান লন্ডন চলে গিয়েছিল, সে দিন তোমাদের বিহেভ দেখে আমরা বুঝতে পেরেছিলাম তোমরা একে অপরে ভালোবাসো। তাই আমি আর তোমার আঙ্কেল মিলে তোমার মাম্মি পাপ্পাকে সেটা জানাই আর তোমাদের বিয়ে ফাইনাল করি। মায়া সব শুনে রেহানের দিকে তাকাতে, রেহান মায়াকে চোখ মারে। মায়ার চোখগুলো অটোমেটিক বড় হয়ে যায়। বাট খালামনি আমি তো এই বিয়েতে রাজি না। মায়া মামুনি তোমাকে আর কিছু বলতে হবে না। আমি তো তোমার মাম্মি তোমাকে এই এতটুকু থেকে এত বড় করেছি, তাই তুমি তোমাকে যতটা বোঝ তার থেকে অনেক বেশি আমি বুঝি। মায়ার মা। মাম্মি প্লিজ আমার কথাটা তো শুনো। আর কোনো কথা না। রিফতি মায়াকে জড়িয়ে ধরে কংগ্রেস জানায়। মায়া আপু তুমি তো আপু থেকে এইবার আমার ভাবি হয়ে যাবে। উফফ কি মজা, রিফতি। মায়া চুপ করে আছে। রেহান সোফায় বসে আছে আর মায়ার দিকে তাকিয়ে আছে। আমিও দেখব মায়া, এইবার তুই আমাকে কিভাবে ইগনোর করিস। ভেবেছিলাম কাল রাতে তোকে সব জানাবো, বাট তুই তো আমার কথা না শুনে চলে গেলি মনে মনে। আচ্ছা শুন না নীলু আপু, আমাদের ট্রেনের লেট হয়ে যাচ্ছে, এইবার আমাদের বের হতে হবে। আশা। ও হ্যাঁ, তাই তো নীলিমা। মাম্মি আমিও তোমাদের সাথে যাব, প্লিজ আমাকে নিয়ে চলো। মায়া। আশা আমি বলি কি তোমার মেয়েকে নিয়ে যাও, এমনিতে তো আর কয়েকদিন পরে তোমার মেয়ে আমাদের বাসায় পার্মানেন্টলি চলে আসবে, তখন আর মেয়েকে সহজে নিজেদের কাছে পাবে না। রেহানের বাবা। ওনার কথা শুনে সবাই হেসে দেয়। দেন রেহান আর তার পাপ্পা মিলে মায়া আর তার মাম্মি পাপ্পাকে স্টেশনে পৌঁছে দিয়ে আসে। মায়া ট্রেনের উঠার আগে রেহান বলে, মায়া শুন বাসায় আমাকে কল বা টেক্সট দিবি কেমন। মায়া রেহানের কথায় কোনো আন্স না দিয়ে ট্রেনে উঠে যায়। অন্যদিকে নিলয় আজকে নেশাকে তার সাথে দেখা করতে বলে। কোথায় দেখা করব নিলয় ভাইয়া? কেন দেখা করব? সেটা কাল কলেজে আসলে দেখতে পাবে। এখন রাখছি। বাই সি ইউ এগেইন। নিলয় কল কেটে দেয়। মায়া বাসায় চলে এসেছে অনেকক্ষণ হল। রেহানকে এখনো কোনো কল বা টেক্সট দেই নাই। অন্যদিকে রেহান মায়ার কলের জন্য ওয়েট করতে করতে একসময় নিজেই কল দেয়। অনেকবার রিং হওয়ার পর মায়া কল রিসিভ করে। হ্যালো মায়া, তোকে না বলেছি বাসায় পৌঁছে আমাকে কল দিতে? কল দেসনি কেন? রাগী কণ্ঠে। কি হলো চুপ করে আছিস কেন? বাসায় কখন গিয়ে পৌঁছেছিস? অনেক আগে। তাহলে কল দেছনি কেন? এমনি। এখন কথা বলতে ইচ্ছে করতেছে না। রাখছি বাই। মায়া। হ্যালো মায়া। হ্যালো। মায়া কল কেটে দেয়। অন্যদিকে রেহান মারাত্মক রেগে যায়। শুধু একবার বিয়েটা হতে দে, তারপর সব সুধে আসলে বুঝে নিব। রেহান। মায়া কল কেটে দিয়ে কান্না করে দেয়। রেহান তুমি কি সত্যি ভালোবাসো কি আমায়? নাকি সব মিথ্যে?
পরের দিন কলেজের ছাদে নেশার সামনে নিলয় একগুচ্ছ লাল গোলাপ নিয়ে হাঁটু ঘিরে বসে আছে। নিলয়, আই লাভ ইউ নেশা, উইল ইউ ম্যারি মি? নেশা মুখে হাত দিয়ে দাঁড়িয়ে আছে, সে এখনো বিলিভ করতে পারতেছে না নিলয় নিজে তাকে প্রপোজ করেছে। এমা নিলয় ভাইয়া, আপনি এটা কি বলছেন? নেশা নিলয় চোখ লাল করে বলে, আমি কি বলছি শুনতে পাওনি নাকি কানে তুলো দিয়েছিলে? কোনটা? না ভাইয়া, আমি সব শুনতে ও পেয়ে কানে তুলো ও দিনি, মুখ টিপে হেসে। তাহলে বললে কেন আমি এইসব কি বলেছি? সত্যি তো বললাম, আপনি এইসব কি বলছেন? আমি তোমাকে বললাম আমি তোমাকে ভালোবাসি। তুমি কি আমাকে বিয়ে করবে? বাট নিলয় ভাইয়া, আমি তো অন্য কাউকে ভালোবাসি। নিলয় এইবার ক্ষেপে যায়। একে তো নিলয় এতক্ষণ ধরে নেশা ভালোবাসি কথাটা বলেছে, নেশা তার রিপ্লাই দেয়নি, দুইয়ে তো নেশা বলছে সে অন্য কাউকে ভালোবাসে। নিলয় এতটা ক্ষেপে যায় নেশাকে নিজের খুব কাছে নিয়ে এসে নেশার হাত দুইটা শক্তরে পিছন দিকে মুচড়ে ধরেছে। আহ! নিলয় ভাইয়া কি করছেন? আমার হাতে লাগছে। নেশা লাগার জন্য তো ধরেছি। কি বললে তুমি? হ্যাঁ, অন্য কাউকে ভালোবাসো তুমি? ইস, আমি অন্য কাউকে ভালোবাসি না, তুমি শুধু আমাকে ভালোবাসবে। আন্ডারস্ট্যান্ড? নো, আমি আপনাকে লাভ করব না। কি করবেন আপনি? আমাকে না ভালোবাসলে আমি তোমাকে খুন করে ফেলব। কি? আপনি আমাকে খুন করবেন? নিলয় নেশাকে ছেড়ে দিয়ে আমতা আমতা করে বলে, না, তোমাকে খুন করব না। তুমি আমাকে না ভালোবাসলে তুমি যাকে ভালোবাসো তাকে খুন করে ফেলব। কথাগুলো বলে নিলয় হনহন করে কলেজের ছাদ থেকে নেমে যায়। নিলয় চলে যাওয়ার পর ছাদের চিলেকোঠা থেকে একজন বেরিয়ে আসে। তাকে দেখে নেশা আর হাসি থামাতে পারে না, দুইজনে মিলে হু হা করে হেসে দেই। অজানা নেশা, ওকে আরেকটু নিজের লেজে ঘুরাও। নেশা, হ্যাঁ, তা তো অবশ্যই করব। দুইজনে আবার অট্ট হাসিতে মেতে উঠে। মায়া তাদের বাসায় এসেছে আজকে 6 দিন হয়ে গেলে, এই 6 দিনে মায়া রেহানের সাথে একটু স্বাভাবিক হয়েছে। রেহান কল করলে সুন্দর করে কথাও বলে। সন্ধ্যাবেলায় মায়া বাহিরে হাঁটতে বেরিয়েছে, নিজের রাতের শহরে হাঁটার মজাটাই আলাদা। মায়া ল্যাম্পপোস্টের আলোয় নিজের আপনমনে হাঁটছে। আচমা একটা গাড়ি মায়ার সামনে এসে দাঁড়ায়। মায়া একটু রেগে লোকটা কে বলে, রাস্তায় গাড়ি নিয়ে বের হলে আপনাদের আর হুঁশ থাকে না, তাই না? গাড়ি ড্রাইভ করার সময় কি চোখগুলো হাতে নিয়ে দেন গাড়ি ড্রাইভ করেন? যত সব ফালতু লোক। লোকটা গাড়ি থেকে নেমে মায়ার সামনে দাঁড়াতে মায়া শক খাই। এ কি, আপনি এখানে কি করে এলেন মিস্টার খান? উফ অফ! মায়া, তুই এখনো আমার উপর রেগে আছিস নাকি? রেহান, না, রেগে নেই। কেন বা রেগে থাকব? মুখ ভেঙচি কেটে। তাহলে এখনো? মিস্টার খান, আপনি এইসব বলছিস কেন? আমার ইচ্ছা তাই। হুহ, বিয়ের পরে সব আমার ইচ্ছে হবে। মায়া রেহানের কথা শুনে মাথা নিচু করে ফেলে। রেহান মায়াকে দেখে হেসে দেয়। মায়ার মুখ লজ্জায় লাল হয়ে গেছে। আপনি এখানে এখন কেন এসেছেন? কাল তোকে আর খালামনি আঙ্কেলকে নিয়ে যেতে এসেছি। ওহ, আচ্ছা, তাহলে বাসায় চলুন। রাতে রেহান আর মায়া ছাদে দোলনায় বসে আর্ধ পূর্ণিমা চাঁদের জ্যোৎস্না বিলাস করতেছে। রেহান মায়া হঠাৎ বলে উঠে, জানিস মায়া, আমি না হঠাৎ তোর মাই পড়ে গেছি, সেখান থেকে আর উঠতে পারিনি না।
সে মাই পড়া থেকে কখন যে তোকে ভালোবেসে ফেলাম আমি নিজেও জানি না। মায়া রেহানের কথা শুনে একটা মুচকি হাসি দিয়ে আবার আকাশের দিকে তাকাই, তারপর বলে, আমার ক্ষেত্রেও সেম জিনিসটা হয়েছে। সত্যি বলছিস? হুম, 3 সত্যি। পরের দিন মায়া আর তার মাম্মি পাপ্পাকে নিয়ে রেহান খান বিলাতে চলে আসে। 2 দিন পর আজ মায়া আর রেহানের মেহেদি সন্ধ্যা। অনেক ঝাঁকঝমক করে তাদের মেহেদি সন্ধ্যার অ্যারেঞ্জ করেছে। আজকে মায়ার সব ফ্রেন্ড, রেহানের সব ফ্রেন্ড এসেছে। নেশা, নিলয়ও এসেছে। মায়া আর নেশা 2 জনই হলুদ লেহেঙ্গা পরেছে। মায়া হলুদ লেহেঙ্গার সাথে কাঁচা ফুলের জুয়েলারি, চোখে মোটা করে কাজল, ঠোঁটে লাল লিপস্টিক, চুলগুলো খোপা করে বেলি ফুলের মালা পরেছে। সব মিলিয়ে মায়াকে অপ্সরার মতো লাগছে। রেহান একটা হলুদ কাবলি পরেছে, সাথে কালো ধুতি প্যান্ট, হাতে ব্যান্ডের কালো ঘড়ি, চুলগুলো স্পাইক করা। রেহানকেও অসম্ভব সুন্দর লাগছে। মায়া রেহান স্টেজে বসে আছে। নিলয় আর ফাহাদ 2 জনে একসাথে নিলয়দের বাসায় ঢুকে। নিলয় তো নেশা দেখে হা করে তাকিয়ে আছে। নেশা হলুদ লেহেঙ্গার সাথে গলায় পাথরের নেকলেস, কানে সিলভার কালারের বড় কানের ঝুমকা, হাত ভরতি কাচের চুড়ি, ঠোঁটে হালকা পিঙ্ক কালারের লিপস্টিক। নিলয়কেও কম সুন্দর লাগছে না। একটা ব্লু কালারের পাঞ্জাবি, সাথে সাথে সাদা প্যান্ট, হাতে ব্যান্ডের ঘড়ি। কিছুক্ষণ মায়া আর রেহান সবাইকে উদ্দেশ্য করে বলে, রাত 8টায় একটা এঙ্গেজমেন্ট পার্টি আছে। বাট কাদের তা কিছু বলেনি। মায়া হাতে মেহেদি পরে বসে আছে। হঠাৎ সব লাইট অফ হয়ে যায়। মায়া ভয় পাওয়ার পরিবর্তে একটু হেসে ওঠে। কোচ সে জানে লাইট কেন অফ হয়ে গেছে। অন্যদিকে নিলয়ের অবস্থা খুব খারাপ। একে তো তার টেনশনে মাথা কাজ করতেছে, কার এঙ্গেজমেন্ট পার্টি, তার উপরে এই অন্ধকারে নেশাকে দেখতে পাচ্ছে না। হঠাৎ করে সব লাইট অন হয়ে যায়। নিলয় এদিক ওদিক তাকায়, দেখে সবাই তার দিকে তাকিয়ে আছে আর হাসছে। নিলয় সবার হাসি দেখে একটু বিরক্ত ভাব নিয়ে সমনের দিকে তাকাই। তাকিয়ে তো নিলয় পুরাই থ। নেশা তার সামনে একটা লাল গোলাপ নিয়ে হাঁটু ঘিরে বসে আছে। নিলয় তাকাতে নেশা বলে উঠে, আই লাভ ইউ নিলয়। ডু ইউ লাভ মি? অ্যান্ড উইল ইউ ম্যারি মি? নিলয় কিছু সময় চুপ থেকে বলে, ইয়েস, I do love you and I will marry you. Really? হুম। নিলয় কখনো মিথ্যে কথা বলে না। তুমি যদি আমাকে লাভ করো তাহলে ওই দিন বললে না কেন? সারপ্রাইজ দিতে চেয়েছিলাম তাই। তারপর নেশা নিলয়কে সব খুলে বলে। নিলয় যেদিন নেশাকে দেখা করতে বলে কল করে, সেদিন নিলয় কল কেটে দেওয়ার পরে নেশা ফাহাদকে কল করে, আর ফাহাদ নেশাকে নিলয়ের প্রপোজ করার কথা বলে, আর তখনই নেশা ফাহাদকে নিয়ে প্ল্যান করে মায়ার মেহেদি সন্ধ্যার দিন নিলয়কে সারপ্রাইজ দিবে। তাই নিলয়কে সেদিন মিথ্যে বলেছিল। নেশার কথা শুনে সবাই হাত তালি দেই। নিলয় নেশার দিকে তাকিয়ে আছে। আচমকা মিথিলা, লিজা, ফাহাদ বলে উঠে, সবাই তো মিঙ্গেল হয়ে গেল, শুধু আমরা 3 জনই সিঙ্গেল রয়ে গেলাম, কি আজব। ওদের 3 জনের কথা শুনে সবাই উচ্চস্বরে হেসে ওঠে। কিরে ভাই, সবাই প্রেম করে বিয়ে করে নিলি, বাট আমাদের কি হবে? আমরা তো এখনো একটা প্রেমও করতে পারলাম না। কথাগুলো লিজা মুখ গুমরা করে বলেছে। ফাহাদ এসে লিজাকে বলে, বেবি নো টেনশন, আমি আছি না তোমার জন্য। লিজাকে চোখ মেরে, এই হারামি, কি তুই আমার জন্য আছিস সেটার মানে কি? হ্যাঁ, মানেটা হলো এখন থেকে আমি তোর সাথে প্রেম করব, দাঁত কেলিয়ে।
এটা কি হলো? এইবার দেখি ফাহাদ আর লিজা ও সেট হয়ে গেল। এইবার আমার কি হবে আল্লাহ গো? আমার জন্য কাউকে পাঠাও আল্লাহ, আর কত সিঙ্গেল হয়ে থাকবো এই জীবনে, আর কত। মিথিলার কথা শুনে সবাই হাসতে হাসতে মাটিতে ঘোরাঘুরি খাওয়ার অবস্থা। তখন ফাহাদ মিথিলার কাছে গিয়ে বলে, উফ অফ বেবি, আমি কি বলেছি যে শুধু লিজার সাথে প্রেম করব? আমি তোমাদের দুইজনের সাথেই আছি। আমি তোমাদের দুইজনের জন্য সমান। এই খাটাস! শুন ফাহাদ, আমি না তোর মতো ছেলের সাথে রিলেশন করব না। আমার জীবনেও না রেহান আর নিলয় ভাইয়ার মতো কোনো রাজকুমার আসবে, বুঝলি? লিজা, তোর এই স্বপ্ন স্বপ্নই থেকে যাবে। আমার থেকে আর বেটার কাউকে পাবি না। মুখে ভেঙচি কেটে। শুন না ফাহাদ, আমি তোর সাথে রিলেশন করব যদি তুই রাজি থাকিস। মিথিলা, এমা, এখানে দেখি এর একটা প্রেম ট্রেলার চলতেছে। তা শুনি এইবার কাদের প্রেমের কথা চলতেছে? রাফি আর আনিতা কথাগুলো বলতে বলতে রেহানদের দিকে আসছে। আমার প্রেমের কথা চলতেছে রাফি, বাট কেউ রাজি হচ্ছে না। ফাহাদ, আহারে বেচারা, তোর আর এই জীবনে প্রেম করা হবে না। সবাই মিলে ফাহাদ, মিথিলা, লিজার সাথে মজা করতেছে। মায়া আনিতার কাছে যায়। আনু শাকচুন্নি, তুই আসতে এত লেট করলি কেন? মুখ গুমরা করে। সরি ইয়ার, আরিশার জন্য লেট হয়ে গেছে। ও ভীষণ কান্না করতেছিল তাই। মায়া আনিতার থেকে আরিশাকে নিয়ে বসে থাকে আর সবার সাথে অনেক মজা করে। আজকের রাতটা সবার গল্প আর আড্ডা করে কেটে। মায়া অনেকবার ঘুমাতে যেতে চেয়ে বাট সবাই মিলে ওকে জোর করে বসিয়ে রেখেছে। বেচারি সারা রাত না ঘুমিয়ে পার করে দিল। পরের দিন, আজ মায়া আর রেহানের বিয়ে। সকাল থেকে নেশা, আনিতা, মায়াকে পাগল বানিয়ে ফেলছে। আনিতা তো রীতিমতো মায়াকে বলতেছে, মায়া পড়ি, আজকে তোমার বাসের 12টা না বাজিয়ে আমরা 13টা বাজাবো। আনিতা, শুধু আনিতা নয়, মায়ার সাথে আমিও আছি। নেশা। মায়া ওদের দিকে রাগী লুক নিয়ে তাকিয়ে আছে। প্লিজ মায়া, এইভাবে তাকাস না, আমার ভয় লাগে। আনিতা কথাটা বলে হু হা করে হেসে দেয়। নেশা, আচ্ছা আচ্ছা, তোকে আর রাগাবো না। কিছুক্ষণ পর পার্লার থেকে মেয়েরা আসবে তোকে সাজাতে। এটা বলে আনিতা আর নেশা মায়ার রুম থেকে বেরিয়ে যায়। মায়া যেন হাফ ছেড়ে বাঁচল। ওরা যাওয়ার পর মায়া ওয়াশরুমে চলে যায় শাওয়ার নিতে। শাওয়ার নিয়ে মায়া রুম থেকে বেরিয়ে উপরে দাঁড়িয়ে সবাইকে দেখতেছে। সবাই অনেক ব্যস্ত কাছে। রেহান সোফায় বসে আছে আর সবাই তাকে নিয়ে মজা করতেছে। মায়া এইসব দেখে আবার নিজের রুমে চলে যায়। কিছুক্ষণ পর পার্লার থেকে মেয়েরা আসে মায়াকে কনে সাজাতে। মায়া আজকে লাল লেহেঙ্গা পরেছে। গায়ে লেহেঙ্গার সাথে ম্যাচিং জুয়েলারি, হাতে লাল চুড়ি, কপালে একটা চোখে মোটা করে কাজল, লাল টিপ, ঠোঁটে লাল লিপস্টিক, চুলে খোপা করে বেলি ফুলের মালা পরেছে। মায়াকে খুব সুন্দর লাগছে। মায়াকে সাজিয়ে নেশা রুম থেকে বেরিয়ে যাওয়ার সময় নিলয় নেশার সামনে দাঁড়ায়, হাতে একটা প্যাকেটা নেশার হাতে দিয়ে বলে, আজকে এই গুলা পরে বিয়েতে আসবে। নেশাকে কিছু বলতে না দিয়ে নিলয় হনহন করে চলে যায়। নেশা ভ্যাবাচাকার নিলয়ের যাওয়ার দিকে তাকিয়ে আছে। নেশা রুমে গিয়ে প্যাকেটা গুলে 1000 বল্ডের শক খাই। প্যাকেটা ভিতরে একটা লাল লেহেঙ্গার সাথে ম্যাচিং করা জুয়েলারি। এমা, এইসব তো বউয়ের জিনিস। এইগুলো নিলয় আমাকে দিল কেন? নেশা অনেকভাবে বাট ভেবে কোনো লাভ হয়নি।
তাই বাধ্য হয়ে নিলয়ের দেওয়া লেহেঙ্গা আর জুয়েলারিগুলো পরে বিয়েতে আসে। নেশা, মায়া দুইজনে একসাথে বিয়ের জায়গায় এসে নিলয় আর রেহান দুইজনকে দেখে পুরো থ। রেহান আর নিলয়কে অসম্ভব সুন্দর লাগছে। রেহান মায়ার সাথে ম্যাচিং করে শেরওয়ানি পরেছে, আর নিলয় নেশার সাথে ম্যাচিং করা। নেশা মায়াকে রেহানের সাথে বসিয়ে নিলয়ের পাশে গিয়ে দাঁড়ায়। কিছু সময় পর কাজী এসে মায়া আর রেহানের বিয়েটা পড়ায়। দুইজনে কবুল বলার পর নিলয় নেশার হাত ধরে কাজীর সামনে এসে দাঁড়ায়। কাজী সাহেব, আপনার কাজ এখনো শেষ হয়নি, আরেকটা বিয়ে পড়ানো বাকি আছে। আরেকটা বিয়ে? সেটা কার বিয়ে নিলয়? নেশা অবাক হয়ে নিলয়কে প্রশ্ন করে। নেশা, আমাদের বিয়ে। কিন্তু নিলয়। কোনো কিন্তু না নেশা। তারপর নেশা আর নিলয়ের বিয়েটা হয়ে গেল। ভাইয়া, আমাকে কিছু জানাওনি কেন যে আজকে তুমি নেশাকে বিয়ে করবে? ফাহাদ। সারপ্রাইজ ছুটু ভাই। তোরা দুইজন মিলে তো আমাকে একটা সারপ্রাইজ দিলি, তাই আমি রেহান আর মায়া মিলে তোদের সারপ্রাইজ দিলাম। মায়া রেহানও সবকিছু জানত, নেশা ওরাও সব জানত, বাট আমি ওদের বারণ করেছি যাতে তোমাকে কিছু না জানায়। হঠাৎ সবার মাঝখান থেকে রিফাত খান আর সাইন চৌধুরী বলে ওঠে, অবশেষে আমরা বাড়া থেকে বেয়াই হয়ে গেলাম। দুইজন দুইজনকে জড়িয়ে ধরে। আর আমরা বন থেকে বেয়ান। নীলিমা, আশা, মায়া রেহান একদিকে আর নেশা, নিলয় অপর দিকে দাঁড়িয়ে আছে। দুইটা কাপলকে দারুণ মানিয়েছে। মায়া আর নেশা আচমকা একসাথে রেহান আর নিলয়কে বলে ওঠে, ভালোবাস কি আমায়? রেহান আর নিলয় বলে, ভালোবাসি, নিজের থেকেও বেশি। তোমরা তো সবাই মিঙ্গেল হয়ে গেলে আর আমরা তিনজন সিঙ্গেল রয়ে গেলাম। তাই আমরা এখন তোমাদের চারজনে রোমাঞ্চ দেখবে বাসার ঘরে সিসি ক্যামেরা লাগিয়ে। মিথিলা, লিজা আর ফাহাদের কথা শুনে বিয়ে বাড়িতে থাকা সকল গেস্ট উচ্চস্বরে হেসে দেয়। সমাপ্ত।